হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা দিল্লির সুলতানি সাম্রাজ্যের পুরো এই হিস্ট্রিটা কভার করছিলাম, যেখানে আগের দিন আমরা গুলাম বংশটা শেষ করেছি। আজকে আমরা খলজি বংশ শুরু করবো এবং এটা খলজি বংশের আজকের ভিডিওটা খলজি বংশের পার্ট 1 হতে চলেছে এবং এর একটা তোমরা পার্ট 2 পেয়ে যাবে পরবর্তীতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে তোমার বলে রাখি, আমাদের দুটো চ্যানেল আছে, গভর্নমেন্ট জব অ্যাসপিরেশন অ্যান্ড WBCS অ্যাসপিরেশন। তোমরা দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কারণ দুটো চ্যানেলে আমাদের বিভিন্ন রকম ভিডিও সিরিজ চলছে, যে সিরিজগুলো তোমরা দেখতে পাচ্ছ। আছে এখানে ম্যাথের একটা নতুন সিরিজ চালু হয়েছে, 0 to Hero ম্যাথ ব্যাচ, এবং আমাদের একটা নতুন এই গভর্নমেন্ট জব অ্যাসপিরেশন চ্যানেলে একটা ইন্ডিয়ান হিস্ট্রির নতুন একটা লেকচার স্টার্ট হচ্ছে, আর আমাদের তো মধ্যযুগীয় ইতিহাস যেটা তোমরা আজকে দেখছো সেই ভিডিওটা চলছে। আর WBCS অ্যাসপিরেশন চ্যানেলে আমাদের পলিটি সিরিজটা ওখানে চলছে, ওখানে আমার পলিটির ভিডিওগুলো ওখানে আপলোডেড হচ্ছে। তো তোমরা অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার এগুলো করতে একদম ভুলো না। তো আজকের মূল পড়াশোনায় চলে যাওয়া যাক। এখন আমরা বলেছিলাম যে সুলতানি বংশের ইতিহাস, টোটাল সুলতানি সাম্রাজ্যের ইতিহাস 320 বছরের ইতিহাস, যেখানে আমরা গুলাম বংশের শাসন অলরেডি পড়ে ফেলেছি, যেখানে 84 বছরের একটা সাম্রাজ্য ছিল গুলাম বংশ, পুরো A to Z মিলিয়ে। তো আজকে যেটা পড়বো সেটা মূলত খলজি বংশ। খলজি বংশের শাসন চলেছিল কেবলমাত্র 30 বছর, এবং এটা ছিল দ্য শর্টেস্ট সার্ভিং ডাইনেস্টি ইন দিল্লি সুলতানেটের সবচেয়ে অল্প দিন চলা একটা ডাইনেস্টি। কিন্তু এই ডাইনেস্টির যে শাসক আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজিকে বলা হয় সুলতানি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিশালী শাসক। কী বললাম, বোঝা গেছে? এবং তার আমলেই যে সুলতানি সাম্রাজ্যের যে বিস্তারটা একটা বিরাট গতি পেয়েছিল। দ্যাটস ওয়াই খলজি বংশ ছোট হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রত্যেকটা বিষয় আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কোনো স্কিপ না করি। চলো দেখো, আমরা আগের দিনই পড়েছি যে দাস বংশের শেষ শাসক ছিল কায়রুমাস, যে কিনা কায়কোবাদের 3 বছরের পুত্র ছিল। কায়কোবাদের 3 বছর বয়সী পুত্র ছিল। তাকে জালালউদ্দিন খলজি হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন এবং খলজি সাম্রাজ্যের মানে প্রতিষ্ঠা করেন। আর এই খলজি সাম্রাজ্য খলজিরা ছিল যারা সেজলুক জনগোষ্ঠীর লোক, এবং সেজলুকদের নামকে অনেক সময় খলজি হিসাবে বলা হতো, সেজলুকদের তখন খলজি হিসাবে বলা হতো, সেই জন্য এটা খলজি সাম্রাজ্য নাম হয়েছিল। এবং তারা ছিল তুর্ক আফগান জনজাতি বলতে তারা জন্মসূত্রে তুর্ক ছিল বা তুর্কি ছিল, বাট আফগানিস্তানে তারা দীর্ঘদিন বসবাস করে। তাদের আচার আচরণে, তাদের কালচারে আফগানিস্তানের রীতিনীতিটা একটা ছাপ দেখা যেত, যার সাথে তাকে তুর্ক আফগান বলা হতো। আর জালালউদ্দিন খলজির এই যে সিংহাসন দখল, দাস বংশের পরে জালালউদ্দিন খলজি যে সিংহাসন দখল এবং খলজি বংশের প্রতিষ্ঠা, সেটাকে অনেক ঐতিহাসিক খলজি বিপ্লব বলেছে। কেন বলেছে? তার কারণ জালালউদ্দিন খলজি অত হাই লেভেলের অনেক যে অভিজাত বংশে, আমরা দেখি সুলতানি সাম্রাজ্য বা মোগল সাম্রাজ্য, অভিজাতদের একটা গুরুত্ব ছিল, মানে যাকে বলা হতো নোবেলস, ঠিক আছে? সেই হাই লেভেল অভিজাত ছিল না, কিন্তু মানে তাকে রাজবংশের আমলে কোথাও পাওয়াই যায় না। শেষের দিকে দেখা গেল সে এসে কায়রুমাসকে হত্যা করলো, করে সিংহাসন দখল করে নিল। এই যে একটা সামান্য একজন সেনাপতি টাইপের হয়ে সে কিভাবে একটা সাম্রাজ্যকে সৃষ্টি করে দিল, একটা সাম্রাজ্যকে পতন করে দিয়ে নিজের সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে দিল, এই পুরো বিষয়টাকে ওই জন্য খলজি বিপ্লব বলা হয় তাকে। এবং তিনি সিংহাসনে বসেই কী করলেন, তিনি যেহেতু আফগান ছিলেন, তার বেশিরভাগ কন্ট্রিবিউশন, তার মধ্যে রীতিনীতির কন্ট্রিবিউশন আফগানিস্তানের ছিল, তাই তিনি তুর্কি অভিজাতদের ছড়িয়ে দিলেন জায়গা থেকে, দিয়ে তিনি আফগান অভিজাতদের সেখানে রিক্রুটমেন্ট করা শুরু করলেন। এবং আফগান অবশ্যই যে ব্যক্তি সিংহাসনে বসবে, সে তার সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য তার পরিচিত এবং তার কী বলবো, যে একদম তার কথা শুনে চলা লোকেদেরই আর কি সিংহাসনে বসাবে। দ্যাটস ওয়াই তিনি আফগানদের সিংহাসনে বসাতে শুরু করলেন এবং তুর্কিদের সরিয়ে দিলেন। এই জন্য তুর্কি অভিজাতদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হলো, স্বাভাবিক ব্যাপার যেটা হবেই। আচ্ছা, এখানে দেখো দুটো ম্যাপ দেখা যাচ্ছে, 1 নম্বর, এখানে 2 নম্বর ম্যাপ। এই 2 নম্বর ম্যাপটাতে বলছে সেটা হচ্ছে খলজি সাম্রাজ্য, আর প্রথমটাতে হচ্ছে দাস বংশ সাম্রাজ্য বা মামেলুক ডাইনেস্টি, যে সাম্রাজ্যের বিস্তার। আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে ফারাক আছে। তার মানে আমরা দেখছি খলজি বংশের সময় আমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্যে অনেকটা বিস্তার ঘটেছিল, যেটা আমি বললাম যে ফাস্টেস্ট গ্রোথ হওয়া শুরু হয়। এবং পরবর্তীকালে যখন আলাউদ্দিন খলজি আসে, তখন আলাউদ্দিন খলজির সময় দাক্ষিণাত্যটাও খলজি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু অনেক ঐতিহাসিক সেটাকে ধরতে চায় না। তার বিশেষ কারণ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। কী বললাম, বোঝা গেছে? পরের পয়েন্ট যেটা প্রথমে আসে সেটা হচ্ছে জালালউদ্দিন খলজির আসল নাম ছিল যে শায়েস্তা খান। তিনি 1290 সালে সিংহাসনে বসেছিলেন, এবং তার আরেকটা নাম ছিল কি মালিক ফিরোজ। তাকে মালিক ফিরোজ বলেও ডাকা হতো, শায়েস্তা খান বলেও ডাকা হতো। তিনি সিংহাসনে বসার পর জালালউদ্দিন উপাধি ধারণ করেছিলেন। তিনি 70 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসে, মানে তার বয়স যখন 70, তখন তিনি দিল্লির সিংহাসনে বসলেন। এবং জালালউদ্দিন খলজির সবচেয়ে বড় কন্ট্রিবিউশন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতি, সেটাও কি তিনি বহুবার মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন।
তিনি বহুবার মঙ্গল আক্রমণ প্রতিহত করেন এবং তিনি সবসময় চাইতেন যে এটি শান্তিপূর্ণ সাম্রাজ্য তিনি করবেন, মানে তিনি সাম্রাজ্যে শাসন করবেন, একটা শান্তিপূর্ণ ব্যাপার থাকবে এটা। কিন্তু এই কারণেই তিনি দিল্লি সাম্রাজ্যটাকে অতটা খুব একটা প্রসার করতে পারেননি। দেখতেই পাচ্ছ আমরা এখানে ছবিতে বা যে ম্যাপটা দেওয়া আছে সেখানে সাম্রাজ্যের সামান্য বিস্তার ঘটেছে, কী বললাম বোঝা গেছে, এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা, জালালউদ্দিন খলজি হিন্দুদের প্রতি কঠোর মনোভাব দেখাতেন না, তিনি হিন্দুদের প্রতি সহনশীলতা দেখাতেন। এই কারণে অনেক মুসলিম অভিজাত তাকে সহ্য করতে পারতো না। কেন তিনি হিন্দুদের সহনশীলতা দেখাবে, স্বাভাবিক ব্যাপার, এটা হয়। তো জালালউদ্দিন খলজি 1296 সালে তার ভাইপো আলাউদ্দিনের হাতে তার মৃত্যু হয়। এবং কীভাবে মারা যায়, আলাউদ্দিন প্রথমে দেবগিরি জয় করে আনে। আলাউদ্দিন খলজি প্রথমে দেবগিরি জয় করে আনে এবং জয় করে আনার পর এই জয়ের উৎসব করার জন্য যে জালালউদ্দিন খলজিকে সেখানে ডাকে এবং জালালউদ্দিন খলজির অনারে একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেই সম্বর্ধনা নেওয়ার নাম করে জালালউদ্দিনকে তার ভাইপো আলাউদ্দিন হত্যা করে, নিজেকে দিল্লি সুলতান বলে দাবি করেন। এবং জালালউদ্দিন খলজির এক পুত্র ছিল, সেই পুত্রকেও হত্যা করে দেয়, যাতে আলাউদ্দিন খলজির সিংহাসন আরোহণের পথে কেউ বাধা হয়ে না দাঁড়ায়। কী বললাম বোঝা গেছে? তাহলে জালালউদ্দিন খলজির কন্ট্রিবিউশন খুব একটা খলজি সাম্রাজ্যে নেই, মূল কন্ট্রিবিউশন আলাউদ্দিন খলজিরই আছে। তো এরপরে আমরা আলাউদ্দিন খলজির পুরো ব্যাপারটা দেখে নেবো, চলো। দেখো, তো আমাদের আসছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি 1250 খ্রিস্টাব্দে বাংলার বীরভূম জেলায় জন্মগ্রহণ করে। হ্যাঁ, এটা দেখে অবাক হচ্ছে অনেকেই, বাট এটা সত্যি, বাংলার বীরভূম জেলাতে ওনার জন্ম হয়েছিল। কেন? কারণ শিহাবুদ্দিন তার পিতা, যে ছিল কিনা জালালউদ্দিনের ভাই, জালালউদ্দিন খলজি যাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন নাকি, তার ভাই, এবং তাকে বাংলার শাসক করে বা বাংলার গভর্নর করে রেখে দিয়েছিলেন জালালউদ্দিন খলজি। দ্যাটস ওয়াই বাংলায় শিহাবুদ্দিনের ঘরে, তার বাবার নাম ছিল শিহাবুদ্দিন, তার ঘরে আলাউদ্দিনের জন্ম হয়। আলাউদ্দিন খলজির আসল নাম কী ছিল? আলী গুরসাব। তার আসল নাম কী ছিল? তার আসল নাম ছিল আলী গুরসাব। তিনি খলজি রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং তিনি প্রথম মুসলিম শাসক যিনি সাম্রাজ্যের ভারতের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত করেছিলেন। আমি বলেছি একটু আগে যে উনি ভারতের দক্ষিণ পর্যন্ত সাম্রাজ্যকে নিয়ে চলে গিয়েছিলেন এবং ভারতের দক্ষিণ পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার করেছিলেন আলাউদ্দিন খলজি প্রথম। তার সেনাপতি উলুগ খাঁ এবং নুসরাত খাঁ গুজরাট জয় করে। তার দুই সেনাপতি ছিল গুরুত্বপূর্ণ সেনাপতি, উলগ খাঁ এবং নুসরাত খাঁ। তারা গুজরাট জয় করেন এবং এই গুজরাট জয়ের সময় তারা মালিক কাফুর এক গুরুত্বপূর্ণ নাম আলাউদ্দিন খলজি সাম্রাজ্যে, মালিক কাফুরকে 1000 দিনার দিয়ে, এই মালিক কাফুরকে 1000 দিনার দিয়ে কিনে আনে। মালিক কাফুর একজন থার্ড জেন্ডার ছিল, তাকে 1000 দিনার দিয়ে কিনে আনে। আচ্ছা, তিনি জানতেন যে বিভিন্ন যে রাজসভায় যারা অভিজাতরা আছে বা অভিজাত তুর্কি হোক বা আফগান, তারা পরবর্তীকালে যদি কোনো কারণে তার এগেনস্টে বিদ্রোহ করে, তাই তিনি বিদ্রোহ যাতে কেউ না করতে পারে, তার সাম্রাজ্যের অধীনস্থ কেউ বিদ্রোহ যাতে না করতে পারে, তাই তিনি 4টি আইন প্রবর্তন করেছিলেন। এবং 4টি আইন প্রবর্তন করে, তার মধ্যে আইনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা ছিল, তিনি অভিজাতদের আগে যে সম্পত্তি দেওয়া হতো, সম্রাট আগে খুশি হলে অভিজাতদের একটা সম্পত্তি বা একটা জমি বা একটা কিছু মহল গিফট করে দিত। সেই অভিজাতদের সমস্ত সম্পত্তি তিনি, অতিরিক্ত সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করে নেন এবং সমস্তকে রাষ্ট্রের সম্পত্তি বলে তিনি ঘোষণা করে দেন। তিনি প্রথম সুলতান ছিলেন যিনি স্থায়ী সেনাবাহিনীর গঠন করেছিলেন, অর্থাৎ স্ট্যান্ডিং আর্মি। মানে আগে কী হতো, আগে কোনো যুদ্ধ বাঁধলে তখন অন্যান্য যে সেই রাজ্যের বা সেই সাম্রাজ্যের অধীনস্থ অন্যান্য যে ছোটো ছোটো গভর্নররা থাকতো, তাদের কাছ থেকে সৈন্য আনা হতো, তারপর সেই সৈন্যরা যুদ্ধে যেত। কিন্তু সুলতান আলাউদ্দিন কী করলেন, প্রথম বললেন যে না, এরকম কোনো সিস্টেম থাকবে না, একটা স্ট্যান্ডিং আর্মি সেটা তার দিল্লিতে থাকবে এবং সেই দিল্লিতে যে স্ট্যান্ডিং আর্মি থাকবে তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। তিনি প্রায় 1 লাখের কাছাকাছি সেনাকে স্ট্যান্ডিং আর্মিতে ভর্তি করেছিলেন। কী বললাম বোঝা গেছে? আচ্ছা, তিনি এক গুপ্তচর সংস্থা তৈরি করেছিলেন। কেন? কারণ এই অভিজাতদের যার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে চাইছে কি না, তার বিরুদ্ধে কেউ কোনো দল তৈরি করছে কিনা, এই সমস্ত বিষয় পর্যালোচনা করার জন্য তিনি গুপ্তচর সংস্থা তৈরি করেছিলেন। আলাউদ্দিন খলজি সাম্রাজ্যে মদ্যপানকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং সম্রাটের অনুমতি ছাড়া সকল সামাজিক অনুষ্ঠানকে তিনি বাতিল করে দেন। মানে কোনো মেলা ঘাট এবং কারোর ম্যারেজ সেরিমনিও সেলিব্রেট করা যাবে না, এরকমটা তিনি বলে দেন। তিনি দিল্লির প্রথম সুলতান ছিলেন যিনি জমি জরিপের মাধ্যমে কর ধার্য করতেন। মানে তিনি জমির পরিমাপ করতেন এবং তারপরে কর ধার্য করতেন। এবং করটা কীভাবে তিনি গ্রহণ করতেন? নগদ হিসাবে গ্রহণ করতেন। করটাকে কী হিসাবে গ্রহণ করতেন? নগদ হিসাবে। তিনি সুলতান প্রথম ছিলেন যিনি দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন। আমরা আগেও বলেছি তিনি দক্ষিণ ভারতে প্রথম আক্রমণ করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারত পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তার উনি করেছিলেন বটে, বাট ডিরেক্ট কন্ট্রোল উনি করেননি। তার কারণ কী ছিল? তার কারণটা হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো আলাউদ্দিনের ক্ষমতাকে স্বীকার করে নেয় এবং আলাউদ্দিনের প্রতি তার আর্থিক শ্রদ্ধা নিবেদন করে। আর্থিক শ্রদ্ধা মানে কি? তারা আলাউদ্দিনকে ট্যাক্স দিতে রাজি হয়ে যায় এবং আলাউদ্দিন সেই কারণে তাদের থেকে হস্তান্তর করে নেয়নি ক্ষমতা, মানে তাদেরকেই রেখে দিল সেই সিংহাসনে, বাট তাদের কাছ থেকে বার্ষিক একটা ট্যাক্স আদায় করে। এবং
দাক্ষিণাত্য অভিযানটা কে করেছিল? দাক্ষিণাত্য অভিযান করেছিল, সম্পূর্ণটাকে কন্ডাক্ট করেছিল মালিক কাফুর। মালিক কাফুর ছিল হচ্ছে, আমরা আগে দেখেছি গুজরাট জয়ের সময় তাকে কিনে আনা হয় 1000 দিনার দিয়ে। 1000 দিনারিও যার নাম ছিল, যিনি একজন থার্ড জেন্ডারের একজন ব্যক্তি ছিলেন। তো দ্যাটস ওয়াই তাকে খুব গুরুত্ব দিতে শুরু করে পরবর্তীকালে আলাউদ্দিন খলজি, এবং সেই কারণেই তাকে পাঠানো হয়েছিল দাক্ষিণাত্য অভিযান করার জন্য। আচ্ছা, আলাউদ্দিন খলজির অন্যতম গুরুত্বপূর্ণ যে স্টেপস বলতে পারো, সেটা হচ্ছে তিনি কালোবাজারি বন্ধের চেষ্টা করেছিলেন। বাজারে যে অসৎ ব্যবসায়ী সেটা দমন করার চেষ্টা করেছিলেন, এবং তিনি সাহানি মান্ডি নামে একটি ব্যবস্থা, মানে সাহানি মান্ডি মানে একটি দপ্তর, সরকারি দপ্তর স্থাপন করেছিলেন, এবং সেই দপ্তরের যে অফিসার ছিল তাদেরকে দিওয়ানি রিয়াসাত নামে এক কর্মচারী নিয়োগ করেছিলেন, যারা বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। এবং তিনিই প্রথম শাসক ছিলেন যিনি বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কী বললাম, বোঝা গেছেন? এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে যদি কেউ ফাঁক দেখা যেত, তাহলে তাকে কঠোর শাস্তি প্রদান করতেন, এরকমও দেখা যায়। কী বললাম, বোঝা গেছে? চলো, তো আজকে এই পর্যন্তই। বাকি অংশটা পরের দিন পাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের পার্টে, এবং বাকি পার্টটাতে আলাউদ্দিন খলজির যে বাকি বিষয়টা সেটা তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। এবং আলাউদ্দিন খলজির যে মূল যে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ করা, বিশেষ করে দাক্ষিণাত্য আক্রমণ দিয়ে গুজরাট, মেওয়ার, এই যে আক্রমণগুলো, সেগুলো পরে সব পার্ট 2তে আলোচনা করা হবে। ক্লিয়ার? চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।